ব্যাংক ব্যালেন্স শূন্য, হ্যাঁ মা বাবা হাত উঠায় নিচ্ছে, হ্যাঁ তাহলে ব্যাপারটা কই বোন? আমি জানি না। বাঁচবা কেমনে, করবাটা কি? আমার আমার আপনি টাকা দিচ্ছেন তাকে? হ্যাঁ, আমি আমার পুরো সেভিংস আমি তাকে দিয়ে দিই। কত টাকা? অলমোস্ট 25 থেকে 26 লাখ টাকার মতো। 26 লাখ টাকা আপনি তাকে দিছেন? হ্যাঁ, ক্যাশে। আমি যখন তাকে জিজ্ঞেস করি যে আমার লাইফটা কি, আমার ফিউচার কি, আই এম আনএমপ্লয়েড, আমাকে এখন কেউ চাকরিও দিবে না, এবং যেই টাকাটা আসবে ওইটা দিয়ে আমার খরচ বা খাবার দাবার কোনো কিছুই হবে না। কারণ একটা 19 বছরের মেয়ে যদি একটা ওয়েটার হিসেবে চাকরি করে 10,000 বা সর্বোচ্চ 15,000। যে আমি আমার বাসায় ঝগড়া করে আসছি, বাপ মাকে ছাড়তে হয়েছে, তো বাপ মাকে ছেড়ে ফেলছি, আমার বাবা মা আমাকে বলছে যে তারা আমার রেসপন্সিবিলিটি নিবে না, এবং এত কিছু হয়ে গেল, তুমি এগুলো কেন করলা? তখন সে আমাকে বলতেছে যে আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেইন ইউ, মানে সে কথা এড়াই যেতেছে, এবং সে আমার সাথে ঝগড়া করতেছে যে ইফ ইউ অলওয়েজ থিঙ্কিং লাইক দিস আই এম গোনা ডু লাইক দিস। তোমাকে আমার ভালো লাগে না প্রতিদিন, এটা তো সবসময় বলে। প্রতিদিন ভালো লাগে না, প্রতিদিন আলাদা আলাদা মানুষ লাগবে তার। আমার যেটা লাইফের স্বপ্ন ছিল, পড়ালেখা করা, ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা, এই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে এখন। যখন একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে, যখন একটা মানুষের একটা পিওর ইন্টেনশন থাকে, সেই মানুষটা তার সাথে বিয়ে করবে বা একটা সংসার করবে। একটা মেয়ের যদি এই মানে সংসারের স্বপ্নটা থাকে, সেই মেয়েটা অবশ্যই চাবে যে ইন ফিউচারে ভালো হোক তাদের। এবং আমি যে জায়গাটায় থাকি, আমি যেখানে পড়াশোনা করি, এখানে তার থেকেও বেশি এক্সপেন্সিভ। আপনার মনে হলো না যে একটা 40 বছর বয়স্ক মানুষ, আমার বয়স 17 এখনো, মানে আপনার কাছে এটাকে অস্বাভাবিক লাগে নাই? না, ডাবল বয়সেরও বেশি মানুষের সাথে আপনার সম্পর্ক যেতে অস্বাভাবিক লাগে নাই? মানে প্রতি দেশে দেশে একজন করে গার্লফ্রেন্ড তার? হ্যাঁ। আজকের এই শোটা কার জন্য প্রযোজ্য আমি জানি না, কিন্তু এইটুকু জানি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দেখা জরুরি, না হলে আপনিও বিদেশিদের দ্বারা প্রতারণার শিকার হতে পারেন এবং দিন শেষে আপনি আসলে কোনো বিচারই পাবেন না। আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন, নিজের জীবনে প্রত্যক্ষ করেছেন একজন বিদেশির দ্বারা কত রকমের ক্ষতি হতে পারে। আমরা বিদেশি যে কারোর সঙ্গে মেশা নিজেকে গর্ব অনুভব করি যে আমি ওনাকে চিনি, ওর সাথে মিশেছি, কিন্তু আদতে কতখানি ক্ষতি হতে পারে। বোন, আপনি কি আপনার নামটা বলতে চান? না। চোখ ভেজা কেন? কারণ বাংলাদেশে বিদেশি যারা আসে, বিশেষ করে চাইনিজ, কারণ আমরা বর্তমান চাইনিজদের খুবই প্রাধান্য দিচ্ছি যে আমাদের ইকোনমি অনেক হাই হবে, এই জন্য বাংলাদেশের 25% ইনভেস্টর চাইনিজ। যার কারণে আমরা চাইনিজ নিয়ে কিছু কথা বলতে গেলেই সবার আগে আমাদের উপরে এই দোষটা পড়ে। বা আমরা যদি কোনো মানে একটা সমাজে একটা মেয়ে যখন কথা বলতে চায় কোনো দোষ নিয়েই, সেটা সবার আগে মানে বাংলাদেশের মানুষ এবং প্রেক্ষাপটে দেখে যে সেই মেয়েটা কেন গেল। তারা এটা বোঝে না যে বিদেশিরা এসে বাংলাদেশে কত ধরনের মিসঅ্যাবিউজ, ড্রাগ ডিলিং এবং মাদক পাচার থেকে শুরু করে মেয়ে পাচার থেকে শুরু করে সব কিছু, সব ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস করতেছে। কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন এগুলো দেখার পরেও তারা চুপচাপ আছে। তাদের কথা হচ্ছে যে সে তো বিদেশি। বোন, আপনি ওনার সাথে যার কথা বলছেন, তিনি কোন দেশের? তিনি চাইনিজ, তিনি হুনান প্রভিন্সের। তার হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে হুনান প্রভিন্সে, এবং সে হচ্ছে এখন গুয়াংজুতে থাকে আমার জানা মতে। ওকে, তার সঙ্গে প্রথম দেখা হয় তখন আপনার বয়স কত এবং কি পার্সপেক্টিভে দেখা হয়? তার সাথে আমার যখন দেখা হয় তখন আমার 17 বছর অলমোস্ট শেষ, আমি 18 বছর। আপনি মাইনর তখনও? হ্যাঁ। এবং সে আমাকে কন্টিনিউয়াসলি শ্যুটের জন্য টেক্সট করেছিল যে তার একটা ফেস মাস্কের শ্যুট করবে। সে বাংলাদেশে চায় যে ব্রাউন স্কিনের যাতে কোনো একটা মেয়ে শ্যুট করে, এবং হচ্ছে সে বাংলাদেশে এই ব্র্যান্ডটা আনবে, এই কথা বলে সে আমাকে কন্টিনিউয়াসলি টেক্সট করে। আমি প্রথমে তাকে ইগনোর করি, কারণ আমি যেই জায়গাটায় ছোট থেকেই বড় হওয়া বা বেড়ে ওঠা, এখনও যেই জায়গাটায় থাকি, সেখানে হচ্ছে ফরেনারদের অভাব নেই। এবং আমি এটা দেখে অভ্যস্ত যে ফরেনাররা একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ওয়ে ফরেনার থাকে, এবং আরেকটা হচ্ছে যে বিজনেস ক্যাটাগরি, এবং আরেকজন আছে যে যারা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের মাদক পাচার এবং বিভিন্ন কিছু করতেছে। তো
আমি তখন তাকে বলি যে দেখেন আপনার যা ইচ্ছা আপনি সেটা হচ্ছে টেক্সটে বলুন এবং কি মাস্ক কি ডিটেলস আপনি আমাকে বলুন এটা। তখন সে আমাকে বলে যে ঠিক আছে আপনি একটু দেখা করুন। আমি বলেছি যে দেখেন আমার কাছে পসিবল না, এখন সময় নেই। এবং এরপরে সে হচ্ছে আমাকে বলে তাহলে হচ্ছে আপনার উইচ্যাটটা একটু দিন। উইচ্যাটটা হচ্ছে চাইনিজ একটা হোয়াটসঅ্যাপের মতো, জি এবং এটা আমি আগে থেকে ইউজ করি বিকজ অফ হচ্ছে আমার ছোটবেলা থেকেই বাইরে পড়াশোনা করার ইচ্ছে জি এবং আমার প্ল্যানিংও ছিল বাইরে যাওয়ার। আমার ফ্যামিলি থেকেও তারা রাজি ছিল যে আমি বাইরে চলে যাব। তো তখন সে আমাকে হচ্ছে বলে এবং আমি তাকে উইচ্যাটটা দিই। এটা নর্মালি যখন আপনি এবং আমি এখন কথা বলার জন্য এটা একটা ইজি ওয়ে। তো আমি তখন তাকে উইচ্যাট দিই এবং তার 5-7 দিন পরে সে হচ্ছে আমাকে হচ্ছে ডাকে। আমি হচ্ছে তখন উত্তরা জমজম টাওয়ার, সেখানে তার সাথে আমার দেখা হয়, মিটিং হয় এবং মিটিংয়ের প্রায় 3-4 ঘন্টার মধ্যে আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সে প্ল্যানিং করতেছে নাকি না, মানে একটা হচ্ছে অনির্ভরশীলতার মধ্যে আছে সে। তো আমি তখন তাকে বলি যে প্লিজ ক্লিয়ার হয়ে আমাকে জানাবেন। তো এরপর সে আমাকে কন্টিনিউয়াসলি টেক্সট করে দেখা করার জন্য, এটা নিয়ে বসবে কিভাবে কি করা যায়। তখন হচ্ছে তার সাথে একজন মেয়ে ছিল, বাঙালি মেয়ে। সে আমাকে বলেছে এটা তার অ্যাসিস্ট্যান্ট। এটা বলে হচ্ছে সে আমাকে পরিচয় করিয়ে দেয়। হ্যাঁ, আপনার বাসা বা আপনি যেখানে থাকেন সেখান থেকে অনেক দূর আমার বাসাটা, এবং আমি যে সোসাইটিতে থাকি এখান থেকে আমি বেরোই না, কারণ আমার নিজের একটা সিকিউরিটি সেফটি আছে এবং আমি একটা ভদ্র ফ্যামিলি থেকে আসা। আমাকে কেউ একজন ডাকলো আমি হুট করে চলে যাব না। এরপরে সে হচ্ছে বলে যে ঠিক আছে আমি তাহলে যাব উবার দিয়ে, আপনি লোকেশন বলুন। তো আমি তাকে হচ্ছে আশেপাশে একটা রেস্টুরেন্টের লোকেশন বললাম এবং দেখা গেল যে আমি ওই টাইমে ঘুমোচ্ছিলাম ভুলে, এবং সে ওইখানে এসে 4-5 ঘন্টা আমার জন্য দাঁড়িয়েছিল রাস্তায় এবং সে আমাকে ডেসপারেটলি ফোন দিয়ে যাচ্ছিল। হয়তো আমি ঘুমের কারণে পিক করতে পারিনি। আমি যখন সন্ধ্যায় ঘুম থেকে উঠে যখন ফোনটা রিসিভ করি তখন সে বললো যে আই ওয়াজ ওয়ারি অ্যাবাউট ইউ অ্যান্ড ওয়ার আর ইউ। আমি এখানে প্রায় 4.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তো এইভাবে অ্যাকচুয়ালি সে আমাকে স্লোলি বন্ধুত্বের একটা সম্পর্ক আসে এবং তারপর সে আমাকে বলে যে তার ডিভোর্স হয়ে গেছে বিকজ তার ওয়াইফ তাকে চিট করেছে, এটা সেটা। সে আমাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে। মানে একটা মেয়ে যখন একটা ছেলে একটা জানতে পারে জিনিস যে একটা মেয়ে সে হচ্ছে সংসার চায়, দিন শেষে তার প্ল্যানিং হচ্ছে সংসার করা এবং একটা ভালো মা হওয়া। তখন সে যখন এটা জানে যে হচ্ছে আমি রিলেশনে যাব না এবং আমার প্ল্যানিং হচ্ছে ইন ফিউচারে আমি বিয়ে করব, আমার বাচ্চা কাচ্চা হবে, আমি আমার ফ্যামিলি আমার ওয়ার্ক লাইফ আমি এই দুইটা কন্টিনিউ করব, এর বাইরে আমি যাব না। এখন একটা ফ্রেন্ডশিপের থ্রুতে হচ্ছে আপনার সাথে যদি আমার ফ্রেন্ডশিপ হয় এবং স্বাভাবিক আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন এই তোমার লাইফের প্ল্যান কি, প্রেম করবা নাকি। তো আমি তখন তাকে এটা বলি এবং সে তখন অনেকভাবে হচ্ছে সে আমাকে বলে যে আমার হচ্ছে প্ল্যানিং হচ্ছে একটা সুন্দর ফ্যামিলি গড়া, আমার এক্স ভালো ছিল না, আমার এক্সের এইটা ছিল ওইটা ছিল। তো আমি বললাম যে দেখেন এইগুলো তো আপনার পার্সোনাল লাইফের ইস্যু, আমাকে কেন বলছেন। সে আমাকে তারপরে হচ্ছে 8-10 দিন পরে সে কনফেস করে যে সে আমাকে পছন্দ করে এবং সে আমাকে নিয়ে সিরিয়াস, সে আমাকে বিয়ে করবে। আমি বললাম যে বিয়ে কবে করবেন? সিরিয়াস, ঠিক আছে মানলাম, বিয়েটা কবে করবেন? তখন সে আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমি তো ইংলিশ বলতে পারি, কিন্তু তুমি যদি চায়নাতে যাও তোমাকে তো সার্ভাইভ করার জন্য চাইনিজ শিখতে হবে। তাই আমি বললাম যে ঠিক আছে, এবং তখন আমি রাজি হই একটা কারণে, সেটা হচ্ছে তার বাবা মায়ের সাথে আমাকে ফোনে কথা বলিয়ে দেয় এবং তার বাবা মায়ের নাম্বার, উইচ্যাট আইডি সেটা আমাকে দেয়। এবং আমি ততদিনে কি আপনাদের সম্পর্ক হয়ে গেছে, রিলেশনশিপ হয়েছে? না, এটা দেওয়ার পরেই সম্পর্কটা। ওকে। এবং সে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় যে মা আমি ওকে পছন্দ করি, এটা সেটা। ওর মা তখন বলে যে মেয়েটা সুন্দর, ভালো দেখতে। এবং এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ছেলেটার বয়স হচ্ছে 37 এবং আমার বয়স তখন ছিল 18। এবং সে আমাকে সবসময় বলতো বয়স ডাজন্ট ম্যাটার, এবং আমি হচ্ছে বয়স নিয়ে কখনো কিছু করি না, এটা সেটা। সেটা তো সে বললো বয়স ম্যাটার না, আপনার মনে হলো না যে একটা 40 বছর বয়স্ক মানুষ, আমার বয়স 17 এখনো? আমার বয়স তখন 18 ছিল, ছেলেটার বয়স 37 ছিল। এখন আমি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাইরের দেশের প্রেক্ষাপটে, আমি যেহেতু আমার স্কুলটা ছিল ইন্টারন্যাশনাল স্কুল এবং আমি সেখানে ছোটবেলা থেকেই বাইরের মানুষদের সাথে পড়াশোনা করে অভ্যস্ত এবং বাইরের একটা কালচার এটা আমার কাছে আছে। এবং মানে আপনার কাছে এটাকে অস্বাভাবিক লাগে নাই? না, ডাবল বয়সেরও বেশি মানুষের সাথে আপনার সম্পর্ক যেতে অস্বাভাবিক লাগে নাই, দ্যাট ওয়াজ দ্য ড্র লাইন।
ওকে, তারপরে আসুন। কারণ আমি তখন দেখেছি যে একটা মানুষ আমাকে সংসারের জন্য অ্যাপ্রোচ করতেছে। ওকে, মানে আপনার বিশ্বাস জন্মাইছে তার হ্যাঁ। প্রতি। হ্যাঁ, তো এরপর হচ্ছে সে তার মায়ের সাথে কথা বলানোর পর, এবং সে তখন হচ্ছে উত্তরাতে থাকতো, সে আমাকে বিভিন্নভাবে বলে যে তার মা ইংরেজি পারতো, মা বাবা? তার মা মোটামুটি ইংলিশ পারতো, তার মানে ম্যাক্সিমাম হচ্ছে ট্রান্সলেশনের মাধ্যমে হচ্ছে তার বাবা মায়ের সাথে কথা হতো। ওকে। এবং সে আমাকে বললো তখন যে উত্তরা চলে আসতে। তখন আমি বললাম যে পসিবল না এটা আমার জন্য, কারণ উত্তরা আমার কাছে আনসেফ ফিল হয়। তো সে তখন, আমি যে জায়গায় থাকি সেই জায়গায় সে চলে আসলো। আচ্ছা। এবং তখন হচ্ছে একসাথে থাকা বা এরকম কিছু কখনোই ছিল না। হ্যাঁ। তো এরপর হচ্ছে আমি এর পাশাপাশি জব করতাম, পার্ট টাইম জব, পড়াশুনো। ততদিন আপনাদের অ্যাফেয়ার হয়ে গেছে? হ্যাঁ। জি। অ্যান্ড তার মায়ের সাথে আমার রেগুলার কথা হচ্ছে, এবং তার মা আমাকে ডিরেক্টলি বলতেছে যে টেল ইউর হাজব্যান্ড দিস দিস দিস, মানে সে তার ছেলেকে কোনো কিছু বলার জন্য আমাকে মানে ডিরেক্টলি বলতেছে এটা তোমার হাজব্যান্ড। ওকে। আমরা যে রিলেশনে বা একটা কমিটমেন্টের রিলেশনে আছে সেটা কিন্তু কখনো উল্লেখ করতেছে না, সে আমাকে বলতেছে যে এটা তোমার হাজব্যান্ড। মানে মেনেই নিছে ছেলের বউ হিসেবে। জি। এবং আমি তাকে টুকটাক গোল্ডের জিনিস আমি তাকে গিফট করতাম, সে যখন প্রতি মাসে এখান থেকে যেত আমি তার জন্য টুকটাক কিছু দিতাম। তো এটাতে তারা সবাই খুশি ছিল। এবং বলা যায় যে হচ্ছে তার ভাই, তার ভাবি, তারা আসার পর বাংলাদেশে আসে ঘুরতে? বাংলাদেশে ঘুরতে না, কাজের জন্যই আসে। আচ্ছা, ওকে। এবং আমি পরে বলছি এই কাজটা কি, এবং আমি পরে জানতে পারি। তো এবং সবাই আমাকে দেখে খুশি, এবং তাদের কথা হচ্ছে যে হ্যাঁ তুমি অনেক ভালো, এটা সেটা অনেক কিছুই বলতেছে। তো আমি, আমার একটা 19 বছর বয়সের একটা মেয়ের ম্যাচিউরিটি কীরকম থাকে, একটা মেয়ের ম্যাচিউরিটি থাকে যে সে পড়াশোনা করবে, সে প্রেম করবে, ঘুরতে যাবে, বাইরে এটা করবে, ওইটা করবে, এটা। তো ততদিনে হচ্ছে আমার বাসা থেকে আমাকে হচ্ছে বিয়ের জন্য, মানে আমার মা এঙ্গেজমেন্টের কথা বলে, কারণ আমাদের ফ্যামিলিতে এঙ্গেজমেন্টটা আগে হয় এবং বিয়েটা 3-4 বছর পরে গিয়ে হয়, ওকে, যাতে একটা মেয়ে সে বাজে দিকে না যায়। তো আমি তখন তাকে এটা বলি যে আমার বাসা থেকে এরকম এঙ্গেজমেন্টের কথা বলতেছে, এখন তুমি কি আমার বিষয় নিয়ে অ্যাকচুয়ালি সিরিয়াস নাকি না? তখন সে আমাকে বললো না আমি তোমার বিষয়ে সিরিয়াস, এখন যদি তোমার মনে হয় যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, মানে সে আমাকে এমনভাবে ব্লেম করতেছিল যে আমি যদি এখান থেকে হচ্ছে নিজের ইচ্ছায় যাই তাহলে আমি যেতে পারি, মানে তার এখানে কোনো আপত্তি নেই, কিন্তু এটা হচ্ছে আমার উপর ব্লেম দিয়ে। এবং সে আমাকে বিয়ে করতে চায়। সে আমাকে বলেছে যে আমার স্টাডি কমপ্লিট হওয়ার পর সে আমাকে চায়না নিয়ে যাবে এবং আমি চাইনিজ ভাষা যেন শিখি। তো তখন হচ্ছে আমি যেহেতু টুকটাক মিডিয়াতে কাজ করতাম এবং টুকটাক আদার্স কাজ করতাম, এবং বিদেশিদের হচ্ছে আমি ভাষা শেখাতাম, বাংলা ভাষা। তো সেই সুবাদে হচ্ছে আমি তাকে বলি যে দেখো আমার কিন্তু এইরকম একটা মান্থলি হচ্ছে আমার আর্নিং আসে এখান থেকে। একজনকে টিউশনি করিয়ে আমার আর্নিং আসে 20 বা 10 হোয়াট এভার। এখন এখানে 5টা মানুষকে আর্নিং করলে আমার মোটামুটি এটা ভালো অবস্থানে আমি আছি। জি। তো তখন সে বলে আই এম গোনা পে ইউ দ্যাট মানি, ইউ জাস্ট কাম ওভার, ওয়ার্ক উইথ মি 24/7 আওয়ার্স। আমি বলছি ঠিক আছে। এবং সে আমাকে বলে যে এরপর আমি শিফট হয়ে যাই, কারণ আমার বাবা মায়ের থেকে একটা ঝামেলা চলছিল। সে আমাকে এমনভাবে সেখানে ম্যানিপুলেট করে যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে একটা ভালো লাইফ লিড দিতে চাই, আই ওয়ান্না ডু সামথিং ফর ইউ দ্যাট ইন ফিউচার ইউ গোনা বি বেটার, আই ওয়ান্না সেটেল ইউর লাইফ। এরকম যখন একটা মানুষ কথা বলে এবং আশ্বস্ত করে, তখন আপনি অবশ্যই একটা মানুষ হচ্ছে এটা বিশ্বাস করবে, যদি বিশ্বাসযোগ্য ওই জায়গাটার মধ্যে হয়। এবং তার মধ্যে আমি কোনো তখন হচ্ছে ক্রিমিনাল কিছু বা সে হচ্ছে চিটার বা সে এরকম করতেছে এরকম কোনো লক্ষণ পাওয়া যায় না। জি। রিলেশনের 3 মাসের মাথায় আমি তার সাথে হচ্ছে তার ফ্ল্যাটে ওঠেন? হ্যাঁ, তার ফ্ল্যাটে উঠি। এবং আমি তাকে প্রথমেই বলেছি যে দেখেন আমি আপনার সাথে কাজ করতেছি, কাজের জায়গাটা আলাদা থাকবে এবং রিলেশনের জায়গাটা আলাদা থাকবে। সে বলেছে ঠিক আছে। তো সে আমাকে হচ্ছে তখন মান্থলি বলা যায় যে মানে সে যেটা বলেছিল যে সে আমাকে পে করবে এটা, এখন সে আমাকে মান্থলি হচ্ছে তখন থেকে হয়তো মানে একদম লেস 10,000, 20,000 বা 30,000, এর বেশি পে করতো না। তখন আমি তাকে বলি, এবং সে তখন আমাকে বলে যে তুমি যে বাসায় থাকতেছো এটা তো হচ্ছে আমি 2.5 লক্ষ টাকা দিয়ে বাসা ভাড়া নিচ্ছি এখানে, আমি তোমার জন্যই তো এখানে শিফট হয়ে আসছি, এবং আই ক্যান নট পে ইউ দ্যাট মাচ যেটা তুমি বলতেছে। সেটা হচ্ছে রিলেশনের। যখন আমি তার বাসায় উঠি এবং বাসায় ওঠার 3 মাস পরে সে আমাকে এটা বলে,
আমি কখনো কারো ফোন চেক করি না, এবং সে আমার রিলেশনের শুরুর দিকে সে আমাকে বলে যে উই ডোন্ট হ্যাভ এনি প্রাইভেসি, ইউ ক্যান চেক এনি টাইম মাই ফোন। ওকে, তো সে যেহেতু এটা বলেছে, তো আমি যখন আমার সন্দেহ মনে হয় আমি তার ফোন চেক করি এবং আমি দেখি যে তার এক্সের সাথে এখনও তার কমিউনিকেশন আছে, এবং সে চায়নাতে যখন প্রতি মাসে যায় সে তার এক্সের সাথে গিয়ে থাকে। তার মানে একই সাথে দুই জায়গায় লিভিং দুই রিলেশন আছে? জায়গায় না, আরও জায়গায়। এবং সে আমাকে ঢাকায় আপনার সঙ্গে থাকতেছে, চায়না গিয়ে তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতেছে, এবং ভিয়েতনামে গিয়ে সে আরেকজনের সাথে থাকতেছে। ও শট। এবং এইগুলো হচ্ছে আমি মানে জানতে প্রতি পারি দেশে দেশে একজন করে গার্লফ্রেন্ড তার? প্রতি দেশে দেশে না, চাইনিজই, মানে ভিয়েতনামে যার সাথে যাচ্ছে সে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে একজনের সাথে যে এটা হচ্ছে তার বোন, বা হচ্ছে এটা তার সাথে একসাথে বিজনেস পার্টনার, এবং সেই মেয়ে জানে যে আমি তার গার্লফ্রেন্ড, এবং সেই মেয়ে সে আমাকে মানে সামনে বলতেছে বোন, এটা সেটা। এখন আমি তো আচরণে বুঝতে পারি যে এটা বোন নাকি অন্য কিছু। তো আমি তখন তাকে বলি যে ঠিক আছে, এবং আমি সামহাও ভিয়েতনামে এসে যাওয়ার পর আমি জানতে পারি সামহাও কারো থ্রুতে যে তারা একসাথে একই হোটেলে আছে এবং একসাথেই থাকতেছে। এবং রাতে আমি যখন তাকে ফোন দেই সে তখন ফোন রিসিভ করে না, ভিয়েতনামে যাওয়ার পর সে ফোন রিসিভ করে না, এবং একটা সময় তার ফ্রেন্ড হচ্ছে ফোন রিসিভ করে, এবং আমি দেখি যে পাশে সে এবং সেই মেয়েটা তারা একসাথে বসে হাতে হাত দিয়ে কথা বলতেছে একটা রোমান্টিক ওয়েতে। আমি যখন তাকে জিজ্ঞেস করি এগুলো কেন করলো আমার সাথে, সে আমাকে বলে যে আমার সাথে আমি প্রতিদিন তোমার সাথে থাকতে বা তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না। তাহলে আমাকে তুমি এত কষ্ট করে তোমার বাসায় উঠাইলে কেন? হ্যাঁ, আমি তখন তাকে বলি যে আমি আমার বাসায় ঝগড়া করে আসছি, বাপ মাকে ছাড়তে হয়েছে, তো বাপ মাকে ছেড়ে ফেলছি, আমার বাবা মা আমাকে বলছে যে তারা আমার রেসপন্সিবিলিটি নেবে না, এবং এত কিছু হয়ে গেল, তুমি এগুলো কেন করলা? তখন সে আমাকে বলতেছে যে আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেইন ইউ, মানে সে কথা এড়াই যেতেছে, এবং সে আমার সাথে ঝগড়া করতেছে যে ইফ ইউ অলওয়েজ থিঙ্কিং লাইক দিস আই এম গোনা ডু লাইক দিস। মানে ও বাইরের মেয়েদের সাথে শুয়ে বেড়াবে, তুমি জিজ্ঞেস করলেও কিছু যায় আসে না তার? হ্যাঁ, সে এখন যায় আসে না। এবং আমি যখন তার মাকে বলি যে আপনার ছেলে তো এরকম এরকম করতেছে, তখন তার মা বলে যে আমি ওর ডিভোর্স হওয়ার 12 বছর হয়ে গেছে, আমি এগুলো নিজে নিতে পারতেছি না, ও একটা সুন্দর সংসার ধ্বংস করে ফেলছে। তখন তার মা আমাকে এগুলো বলতেছে। তো আমি এতদিন বললেন না কেন? হ্যাঁ, আমি তখন তাকে জিজ্ঞেস করি এতদিন তাহলে আমাকে কেন বলেননি? তখন সে আমাকে কোনো উত্তর দেয় না। সে আমাকে বলে যে আমার ছেলে এখন বড় হয়ে গেছে, সে তার নিজের ভালো বুঝতে পারে, তুমি তার গার্লফ্রেন্ড, তুমি তার সাথে ডিল করো, আমাকে এগুলো বলতে আসবে না। তখন আমি বলি যে আমি যদি এখন আপনাকে এটা বলতে না আসি, তাহলে আপনি আমাকে প্রথম দিক থেকে কেন নিজের মেয়ের মতো দেখছেন, কেন নিজের মেয়ের মতো বলছেন যে তুমি আমার মেয়ে, তুমি হচ্ছে আমার ছেলের খেয়াল রেখো এবং তোমরা একসাথে খুবই সুখী থাকবা, এটা আমাকে কেন বলছেন? এই হোপগুলো কেন দিচ্ছেন? চাইনিজদেরকে যত মেয়ে সেল করা লাগে বা যত মেয়েকে হচ্ছে দেওয়া লাগে মেয়ে, ও মাই গড। এবং এগুলো ইউনিভার্সিটি আশেপাশে এখানকার ইউনিভার্সিটির মেয়েগুলোই এগুলো করে, এবং সিটিতে যারা সিকিউরিটি গার্ড তারাই বেসিক্যালি হচ্ছে এই চাইনিজদেরকে ছবি পাঠায় এবং রেট পাঠায় মেয়েদের। কি বলো এটা? এগুলো জানলা কখন বলতো? এগুলো আমি 4 মাস আগে জানি এই সব পুরো ঘটনাটা, কারণ আমি চিটিং করে, যখন সে আমার সাথে চিটিং করে আমি তখন, উনি তো ভিয়েতনাম যাওয়ার পরে হচ্ছে জিনিসগুলো চোখের সামনে আসা শুরু করলো, তাই কি? সে ভিয়েতনাম থেকে আসার পরে, ওকে, তো সে তো প্রতি মাসেই যেত, হ্যাঁ, তখনও হচ্ছে সেম ভাবে সে চায়নাতে যায়, চায়না থেকে ভিয়েতনামে যায়, এবং সে আমাকে বলেছে সে কোনোদিন ড্রিঙ্কস করে না, সে বাজে কোনো অভ্যাস নাই। এবং আমি মানে ধরেন হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কোথাও গেলেন এবং আপনি ড্রিঙ্কস করতেছেন, আপনার পাশে আপনার ফ্রেন্ড আছে, এখন আপনার ফোনে একটা কল আসছে যেখানে লেখা আছে বেবি ওর কোনো একটা হার্ট ইমোজি দাও, তা আপনি দুষ্টামি করে তুলবেন না যেহেতু আপনি আপনার স্কুল ফ্রেন্ডের সাথে আছেন। এবং সে তার যখন ফ্রেন্ড ফোনটা ধরে আমি দেখি যে সে বারে একটা বার ডান্সারের সাথে, চাইনিজ বার ডান্সারের সাথে সে ড্রিঙ্কস করতেছে, সে কথা বলতেছে, সে হাতে হাত রেখে কথা বলতেছে। এবং আমি যখন তাকে এইগুলোও জিজ্ঞেস করি সে তখন আমাকে কোনো আনসার দেয় না, সে কথা হচ্ছে নো আনসার। তা আমি তখন তাকে বলি যে আমার লাইফটা এরকম করার মানে কি? তখন সে বলতেছে যে আই ডোন্ট কেয়ার,
এবং তার সাথে হচ্ছে আমার শেষ কথা হয় যখন, তখন আমি তাকে বলি যে তুমি আমাকে যে এত হোপ দিছো, আমি তোমার জন্য আমার জবের জায়গাটা আমি একদম বাজে করে ফেলছি, পার্সোনাল লাইফ শেষ, হ্যাঁ পার্সোনাল লাইফ শেষ, Family হাউ life আম গোনা শেষ। সার্ভাইভ। আমার ইচ্ছে ছিল যে আমি আমার দেশের হয়ে কাজ করব। আমার ইচ্ছে ছিল যে আমি পড়াশুনো করে অনেক বড় একটা জায়গায় যাব। তাহলে আমার এই যে লাইফের যে ড্রিমটা ছিল এটা নষ্ট করলা কেন? আমার তো একটা ড্রিম ছিল যে আমি একটা সুখী পরিবার বানাবো, আমি একটা ভালো মা হব, আমাকে এগুলো করলা কেন? তখন সে বলে যে আমি তোমাকে মান্থলি একটা এক্সপেন্সেস দিব, তুমি পড়াশোনা করে নিও। সে তখন আমাকে এই জিনিসগুলো বললে এড়াই যায় এবং মানে টাকার লোভ দেখে যে তুমি টাকা নিয়ে চুপ হয়ে যাও, ব্যাপারটা তো তাই। সে আমাকে ফার্স্টে বলে যে আমি তোমাকে 10 লাখ টাকা দিব, তুমি চুপ হয়ে যাও। আমি তখন তাকে বলি যে তুমি আমাকে 10 লাখ টাকা দিতে চাচ্ছ চুপ হওয়ার জন্য, আমার সময়ের কি মানে এত মূল্যহীন? আমি তো টাকা চাই নাই, এবং আমি তোমাকে যেই টাকাগুলো দিচ্ছি, আপনি টাকা দিচ্ছেন তাকে? হ্যাঁ আমি আমার পুরো সেভিংস আমি তাকে দিয়ে দিই, কত টাকা? অলমোস্ট 25 থেকে 26 লাখ টাকার মতো। 26 লাখ টাকা আপনি তাকে দিছেন? হ্যাঁ, ক্যাশে। ক্যাশে দিছেন, তার মানে কোনো ডকুমেন্টও নেই? না, এবং সেটা আপনি ফেরত পাবেন না তার মানে? আমি তাকে বলছি, আমার কাছে কিছু টেক্সট আছে, আমি বলছি যে উইন ইউ গোনা পে মাই মানি ব্যাক। তার কথা হচ্ছে যে সে তখন কিছু আনসার করে না। সে আমাকে তখন থেকে ফোনে ফোনে কথা বলে। সে জানে যে আমার একটা ফোন, আমি রেকর্ড করতে পারবো না, এই জন্য সে চালাকি করে, সে আমাকে ফোনে ফোনে বলে, যেটাই বলবে না কেন সে ফোনে ফোনে বলে। তার মানে এই যে বিভিন্নভাবে ট্রান্সলেট করে বা বিদেশিদের সঙ্গে ফ্রিল্যান্সিং করে হেল্প করে ইউ গট দ্যাট মানি, Yeah. ওই টাকাটা জমানো হয়েছিল। আন্ডারস্টুড। শেষ হইল কি বা এখনকার অবস্থা কি? এখনকার অবস্থা হচ্ছে আমি টোটালি নিঃস্ব। আমি জানি না আমি নেক্সট মান্থে হাউ আম গোনা পে মাই রেন্ট। ব্যাংক ব্যালেন্স শূন্য, হ্যাঁ মা বাবা হাত উঠায় নিচ্ছে, হ্যাঁ তাহলে যাবারটা কই বোন? আমি জানি না বাঁচবা কেমনে, করবাটা কি? আমার 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 যেটা লাইফের স্বপ্ন ছিল, পড়ালেখা করা, ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা, এই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে এখন। এবং যদি এটা কেউ দেখে, তারা প্রথমেই ভাববে যে মেয়েটার দোষ, মেয়েটা কেন টাকা দিচ্ছে, কেন গেছে, কেন এটা করছে। যখন একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে এবং যখন একটা মানুষের একটা পিওর ইন্টেনশন থাকে যে সেই মানুষটা তার সাথে বিয়ে করবে বা একটা সংসার করবে, একটা মেয়ের যদি এই মানে সংসারের স্বপ্নটা থাকে, তাহলে সেই মেয়েটা অবশ্যই চাবে যে ইন ফিউচারে ভালো হোক তাদের, এবং তার ফ্যামিলি আমাকে ওইভাবেই ট্রিট করতো। মানে পুরো ফ্যামিলির সবাই মিলে স্ক্যামের সাথে হ্যাঁ। জড়িত। হ্যাঁ ফাইন্যান্সিয়াল ফ্রড হয়েছে এভরিওয়্যার। হ্যাঁ। কি করতো ওরা, কিসের ব্যবসা করতো সবাই মিলে? আচ্ছা, তো আমাকে বলেছিল যে হচ্ছে তাদের ট্রেড লাইসেন্স আছে, তারা মেডিসিনের বিজনেস করে, এটা সেটা। তো আমি যখন এই যে রিলেশনটা অলমোস্ট ভেঙে যাবে, আমি রেগুলার ঝগড়া হচ্ছে এবং সে তার এক্সের সাথে রেগুলার কথা বলতেছে, আমি যখন তাকে এটা নিয়ে ন্যাগিং করতেছি, কান্না করতেছি, ওয়াই ইউ ডুইং দিস, আমার মধ্যে কি আছে, সে তার কথা হচ্ছে তোমাকে আমার ভাল লাগে না প্রতিদিন, এটা তো সবসময় বলে। প্রতিদিন ভালো লাগে না, প্রতিদিন আলাদা আলাদা মানুষ লাগবে তার। তোমার সাথে সবসময় কথা বলতেও আমার ভাল লাগে না, তোমাকে দেখতেও মন চায় না আমার প্রতিদিন। এবং আমি জানতে পারি পরে এই যে সেই মেডিসিনের বিজনেসগুলো করতো, যেগুলো হ্যান্ড ক্যাশে কখনো মেডিসিন বিজনেস বা যে কোনো বিজনেসই হয় না, মানে লিগাল ওয়েতে কখনোই হ্যান্ড ক্যাশে হয় না, হয় না, সম্ভবই না। এবং এলসি ছাড়া কোনো কিছুই পসিবল না। রাইট, তা অনেক টেস্ট লাগে। হ্যাঁ, তো আমি যখন সবসময় দেখি হ্যান্ড ক্যাশে দিচ্ছে, আমি একদিন সেই বড় কোম্পানি, যেমন বাংলাদেশে অনেক প্রসিদ্ধ মেডিসিন কোম্পানি আছে যারা হ্যান্ড ক্যাশে বিক্রি করতেছে চাইনিজদের কাছে, এবং সেটা মানে 1-2 বছর না, 12 বছর 13 বছর ধরে এগুলো চলতেছে। বাহ, এবং মানে ওরা বাংলাদেশের কোম্পানিগুলো কিনছে না বিক্রি করছে? বিক্রি করছে, ওকে। এবং তারা বিক্রি করছে খুবই কম দামে, যেটা হচ্ছে আপনার এক্সপোর্ট প্রোডাক্ট, সেগুলো বিক্রি করছে খুবই কম দামে। এবং যেটা হচ্ছে লোকাল প্রোডাক্ট আমাদের, ফার্স্টে আমি একটা ইনজেকশন কিনতে যাব লোকালে, 1300 টাকা একটার দাম, আমি নাম নিতে চাচ্ছি না কোন মেডিসিন। তো এটা কিন্তু লোকাল, এক্সপোর্টটা কিন্তু আরও ভালো হয়। এক্সপোর্টটা তারা কিনতেছে
800 টাকা, 900 টাকা, 1100 টাকা। হ্যাঁ, এরকম। এইগুলো নিয়ে বিদেশে হ্যাঁ, এবং এটা কিভাবে নিয়ে যায় আমি পরে জানতে পারি। তারা লাগেজে করে দেশের সম্পদ তারা ট্যাক্স ফাঁকি দিয়ে, কর ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছে, এবং এইগুলোতে তাদেরকে হেল্প করতেছে। আমাদের এয়ারপোর্টে অনেক ধরনের মানুষ আছে, এবং কিছু মানুষ আছে যারা 2000-5000 টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছে। কোটি কোটি টাকার লাগেজে মেডিসিন, তারা এটা দেখতেছে না, এবং তারা ট্যাক্স ফাঁকি দিয়ে, কর ফাঁকি দিয়ে, সব কিছু দিয়ে তারা এরকম 2000-5000 টাকা দিয়ে তারা স্ক্যানিং না করিয়ে তারা চুপচাপ প্লেনে উঠে চলে যাচ্ছে। হয়তো বাংলাদেশে ইমিগ্রেশনে ধরা হয় 5% চাইনিজকে, কিন্তু যখন আপনি টোটালি ইনভেস্টিগেশন করবে, তারা প্রত্যেকটা দিন দেখবে যে যারা রেগুলার যাওয়া আসা করতেছে বিজনেস ভিসা দিয়ে, তাদের কোনো অ্যাকচুয়ালি লিগ্যাল বিজনেস নাই বাংলাদেশে। এবং বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট আছে, চাইনিজ রেস্টুরেন্ট, যাদের কোনো লিগ্যাল ডকুমেন্টস নাই, এবং তারা ডিপ্লোম্যাটিক জোন থেকে শুরু করে বিভিন্ন হাই সোশ্যাল এরিয়াগুলোতে তারা ফ্ল্যাটের উপরে রেস্টুরেন্ট দিয়ে বসে আছে। তাদের ওখানে থেকে শুরু করে সব কিছু তারা সাপ্লাই করতেছে। আপনি এটা নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিলেন? আমি প্রথমে চায়না এমবেসির সাথে আমি কথা বলি। চায়না এমবেসির আমার কিছু পরিচিত ছিল, কারণ আমি বিভিন্ন কালচারাল প্রোগ্রামে তাদের সাথে অ্যাটেন্ড করতাম। তখন হচ্ছে তারা আমাকে বলে যে এটা আইনিভাবে রিপোর্ট করতে, মানে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ থেকে তারা এটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে যাবে। এবং এখানে কিন্তু হচ্ছে বাংলাদেশ পুলিশ যেমন, আমরা কিন্তু সাদা চামড়া দেখলে ম্যাক্সিমাম মানুষই চেঞ্জ হয়ে যায়, এবং ভয় পাই, সম্মান করি, হ্যাঁ অনেক কিছু। তো তারা যে ইলিগাল কর্মকাণ্ড করতেছে এটা কিন্তু আমরা দেখি না, আমরা দেখি কি দেশে কি হচ্ছে, দেশের মানুষ কি করছে আগে। কিন্তু ফরেনাররা যে এসে এত ক্রাইম করতেছে, এগুলো তো কিছু নাই। এবং শুধু নাইজেরিয়ানদের নিয়েই কথা হয়, না, কালো যারা আসে তাদের নিয়েই কথা হয় যে তারা ড্রাগ করে, এটা করে, ওটা করে। এটা ভুল কথা। নাইজেরিয়ানদের থেকে বাংলাদেশে এখন চাইনিজরা বেশি বিস্তার করতেছে। আমি বলতে চাচ্ছি না যে হচ্ছে যারা ইন্ডাস্ট্রিয়াল ভাবে আসছে তারা তো ডিফারেন্ট ওয়েতে, তাদের একটা ডিফারেন্ট প্যাটার্ন আছে। যারা নর্মালি আছে বাংলাদেশে, তারা গ্যাম্বলিং করতেছে বাংলাদেশে, তারা হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান করতেছে, জুয়াও করে তারা। হ্যাঁ, তাদের নিজস্ব বাসায় ক্যাসিনো আছে। রিয়েলি? হ্যাঁ, নিজের চোখে দেখছো? হ্যাঁ। এই যে হাউজিং সোসাইটিগুলোতে যখন আপনি পুলিশ বা প্রতিরক্ষা বাহিনী যখন একদম গিয়ে তারা যদি ট্রুলি ইনভেস্টিগেশন করে, আমি যখন তার এই ইলিগাল অ্যাক্টিভিটিসগুলো দেখি, তখন তাকে যখন আমি বলি যে এগুলো ছেড়ে দাও, আমি কিন্তু পুলিশকে কল করবো, সে আমাকে তখন বলে যে পুলিশ ক্যান নট ডু নাথিং। আমি গত 3 মাস ধরে আমি বাসা থেকে বের হইনি। আমি জানি না যে আমি ঠিক মতো 3 বেলা খেয়েছি কিনা। কার জন্য খুললো? আমি জানি না যে আমার লাইফে এখন কি হবে। এবং এমন না যে বলছে না যে এই 3 মাস সে ওকে ফাইন, সে দিচ্ছে একটা সাপোর্ট, সে মান্থলি আমাকে দিচ্ছে। সে বলছে যে আই ক্যান পে ফর ইউর অনলি ফুড অ্যান্ড লিভিং কস্ট। এখন আমার তো কোনো অপশন নাই, আমি তো কোথাও গিয়ে টিউশন করতে পারবো না অ্যাটলিস্ট। ও নো, আমি তো ওই ফ্যামিলির না। নো, আমি সবার আগে আমার পরিবার চিন্তা করি। এরকম পরিস্থিতিতে গিয়েই তো মানুষ বাধ্য হয় বাজে কিছুতে জড়াইতে। তখন সে আমাকে ব্লক করার আগে সে আমাকে বলে যে উই বিলং ফ্রম ডিফারেন্ট কালচার অ্যান্ড আমি তোমার সাথে থাকবো না। সে ভেবেছিল, সে আমার সাথে, আমার যেটা মনে হয়, সে আমার সাথে এসেছিল হচ্ছে সে হচ্ছে ভেবেছে যে ফর ফ্রি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট হ্যাঁ, এবং সে দেখছে যে একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, ভালো জায়গায় থাকি, হয়তো ভালো কানেকশন আছে। সে হচ্ছে আমাকে দিয়ে বিভিন্ন বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে সেটা চেনে না, সে হয়তো ওই জায়গায় আমাকে কন্ট্যাক্ট করানোর জন্য সে আমাকে হেল্প করবে, ওকে ফাইন, ইনফরমেশনটা আমাকে বের করে দাও। এখন আপনি ধরেন হচ্ছে মিডিয়া সেক্টরে আছেন, এখন আপনাকে আমি বললাম যে ভাই আমাকে অমুক সাংবাদিকের নাম্বারটা দিতে পারবেন, আপনি কিন্তু কোনো না কোনোভাবে, হ্যাঁ, তো সেই জিনিসটাই এখানে হয়েছে। এবং তার ইলিগাল অ্যাক্টিভিটিস যখন আমি বলি, সে আমাকে বলে যে আমি বাংলাদেশে না গেলেও আমি এগুলো করতে পারবো, কারণ আমার কাছে, আমার আন্ডারে কাজ করে প্রায় 1 থেকে 150 চাইনিজ। আমার খারাপটা লাগতেছে কই যেটা, যে ধরেন 18 ইয়ার্স ওল্ড একটা মানুষ, 18 বছরের একটা মেয়ে, তার পুরো জীবনটা তছনছ করে দিল ভালোবাসার প্রতারণার নামে। অথচ এই বয়সটা বিশ্বাসের বয়স, খেলার বয়স, বড় হওয়ার বয়স। হ্যাঁ, আমি তার জন্য চেঞ্জ হয়ে গিয়েছিলাম। একটা
হাউসওয়াইফ যেভাবে ট্রিট করে আমি তাকে সেইভাবে ট্রিট করতাম। আমি নিজে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, আমি নিজে আমার ফ্রেন্ডদের সাথে গিয়ে আড্ডা দেওয়া বন্ধ করেছিলাম। পুরো 24 ঘন্টাটাই আমি তার সাথে আমি আমার সময়টা দিচ্ছি। সে বাইরে যাচ্ছে, কোথাও মিটিংয়ে যাচ্ছে, আমার কাজ থাকলেও আমি বলছি যে আমার কাজ নাই, এই কথা বলে আমি তাকে হেল্প করতে চলে যেতাম। এবং লাস্টে সে আমাকে বলে যে উই বিলং ফ্রম ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট লাইফ, ইউ হ্যাভ ইউর লাইফ, আই অ্যাম চাইনিজ, আই ডোন্ট ওয়ান্ট ম্যারি এনি বাংলাদেশি গার্ল। আমি বলছি তাহলে এগুলো করলা কেন? তো বলছে নো আনসার। বোন, লাস্টলি যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু বলো। আমি তাদের জন্য বলতে চাই যে সাদা চামড়া মানেই যে হচ্ছে তারা মানে হচ্ছে আমরা যেটা টিভিতে দেখি, ফোনে দেখি যে একটা রঙিন লাইফ, রঙিন দুনিয়া, অ্যাকচুয়ালি কিন্তু এটা না। এবং ভালো খারাপ সব দেশেই আছে। এখন আপনারা আমাদের মানে আমাকে বলতে পারেন যে মেয়েটা ভালো না, মেয়েটা হচ্ছে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে এত কিছু করছে। যখন আপনি নর্মালি দেখবেন যে একটা বাঙালি ছেলে, একটা বাঙালি মেয়ে যখন মিড রিলেশনে যায় তখন দেখা যায় যে সুইসাইড করে, এত কিছু করে, এটা করে, এটা করে, এটা আবেগের জন্য। তো আবেগ জিনিসটা এমন একটা জিনিস, এটা ম্যাটার করে না যে কোথায় আপনি দিচ্ছেন এবং কার জন্য পড়ছেন। জিনিসটা হচ্ছে সাবধান থাকা উচিত, আমি এতটুকুই বলবো। এবং আমি চাই যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক হোক এবং এয়ারপোর্টে যারা আছেন, এয়ারপোর্টে ইমিগ্রেশনের, তারা যেন আরও ভালো করে জাস্টিফাই করে তারপর যেন হচ্ছে ফরেনারদেরকে আমাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়। কারণ আমরা যখন বাইরের দেশে যাই আমাদেরকে তারা ট্রিট করে না যে আমি কোন দেশ থেকে আসছি, তারা ট্রিট করে তাদের লিগাল লতে, লিগাল ওয়েতে। তাই আমার মনে হয় যে তাদের পেপারসগুলো জাস্টিফাই করে তারপর হচ্ছে বাংলাদেশে ঢুকতে দেয়। তোমার থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছিল? হ্যাঁ, আমি যখন তাকে জিজ্ঞেস করি যে আমার লাইফটা কি, আমার ফিউচার কি, আই এম আনএমপ্লয়েড, আমাকে এখন কেউ চাকরিও দিবে না, এবং যেই টাকাটা আসবে ওইটা দিয়ে আমার খরচ বা খাবার দাবার কোনো কিছুই হবে না। কারণ একটা 19 বছরের মেয়ে যদি একটা ওয়েটার হিসেবে চাকরি করে 10,000 বা সর্বোচ্চ 15,000, এবং আমি যেই জায়গাটায় থাকি, আমি যেখানে পড়াশোনা করি, এখানে তার থেকেও বেশি এক্সপেন্সিভ। ঘেন্না লাগে না ওই লোকটার জন্য? হ্যাঁ, এখন মনে হয় যে জীবনের সব থেকে বড় ভুলটা আমি করেছি, যেটার জন্য হয়তো আমি আমার লাইফে অনেক পিছিয়ে গেলাম। আবার আমার লাইফে যে গোল ছিল, আমার লাইফে যে স্বপ্ন ছিল, সব কিছু থেকে। মা বাবা কি পরিমাণে কষ্টটা পাইছে যখন তুমি ছাইড়া চলে আইছো ওদের? হ্যাঁ, স্বাভাবিক। এবং আর তার পুরস্কারটা কি পাইলা? ভুল মানুষ। আমাদের হচ্ছে নিউজ চ্যানেলগুলোতে মাঝে মধ্যে বেরোয় যে চাইনিজ মেয়ে পাচার করতেছে, এটা করতেছে, ওইটা করতেছে, বাট 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে নিউজগুলো ধামাচাপা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কেন লিগাল স্টেপ নেওয়া হচ্ছে না? আমার মানে দেশের কাছে বা জাতির কাছে আমার একটাই কোশ্চেন, যে এদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হোক, এবং দেশে যে কোনো ধরনের ফরেনার হোক, বাংলাদেশি হোক, এরা যে এসে বাসা ভাড়া নিচ্ছে, এদের লাইসেন্স আছে নাকি, এরা কি করতেছে, কি বিজনেসের সাথে জড়িত, এগুলো জাস্টিফাই করা হোক। এবং চায়নাতে বাংলাদেশ এম্বাসির কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা যাকেই ভিসা দিচ্ছেন না কেন দেখে শুনে দিন এবং জাস্টিফাই করে দিন যে তার কি বিজনেস বাংলাদেশে, প্রুফ দেখাতে বলুন। বিদেশিরা বাংলাদেশে অনেক অপরাধ করছে আমরা শুনেছি, জানেছি, আজকে প্রমাণ দেখলাম। আমি সতর্ক হতে অনুরোধ করবো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং এয়ারপোর্টের সর্বোচ্চ মানুষের সঙ্গে আমার পরিচয় আছে, ব্যক্তিগতভাবে আমি কথা বলবো টু মেক ইট মোর ভিজিবল। এবং আপনারা যারা সাধারণ বাঙালি আছি আমরা, আমাদের সবাইকে অনুরোধ, চোখ কান খোলা রাখবেন। যে দেশেরই আসুক না কেন, সবাই যে আমাদেরকে আসলে উপকার করার জন্য আসতেছে, নট দ্যাট। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে অনেক ক্ষতি হতে পারে। সতর্ক থেকে ব্যবসা করতে হবে, বন্ধুত্ব করতে হবে। আল্লাহ আপনার ভালো রাখুক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।